যে মামলার তথ্য সংরক্ষণকারী হিসাবে একটি সেল গঠন করা হবে। এই সেলের প্রধান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি হলো ওই সমন্বয়কের একজন সদস্য, এবং আমাদের বর্তমান যে অ্যাটর্নি জেনারেল হয়েছেন আসাদুজ্জামান সাহেব, উনি হলো আমাদের ওই বোর্ডের সদস্য। আপনারা ব্যারিস্টার কাউসার কামালের নাম শুনেছেন। ব্যারিস্টার কাউসার কামাল সাহেব হলো ওই বোর্ডের সদস্য, যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রধান সভাপতি। তারপরে আপনারা চিনছেন মাসুদ তালুকদার, যিনি সর্বক্ষণে বেগম খালেদা জিয়ার মামলা দেখাশোনা করেন। উনি ঢাকা উকিল বারের সভাপতি। উনি হচ্ছে ওই বোর্ডের সদস্য। আমাদের সাবেক একজন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, উনি হলো আমাদের ওই বোর্ডের সদস্য। আমাদের সাবেক আপনার 21 আগস্ট বোমা হামলার আসামি সাবেক পুলিশ অফিসার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ওবায়দুর রহমান, এবং সাবেক পুলিশ সুপার, বর্তমানে উনি চাকরিচ্যুত হয়েছিলেন, গত 3 দিন আগে উনি চাকরি পেয়েছেন, ডক্টর নাজমুল হোসেন, উনি সহ এই কয়েকজন আমরা সদস্য। এবং সাবেক একজন বিচারপতি ইফতেখার আহমেদ, উনি আমাদের বোর্ডের সদস্য নিয়ে আমরা প্রতি মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্কাইপে আসেন। আমরা সেখানে সেই সময় মিটিং করি। ওনার সঙ্গে মিটিং করে কাকে খুন করা হয়েছে, কাকে গুম করা হয়েছে, কাকে হত্যা করা হয়েছে, কে কতগুলো মামলার আসামি, সেগুলো পর্যালোচনা করে ওনার সঙ্গে আমরা এই গত কয়েক বছর ধরে ওনার সঙ্গে সভা করে আসছি। আমি ওখানে আপনাদের এই ব্যস্ততার কারণে এখানে আপনাদের এলাকায় আমি কম সময় নেই। তারপরে আপনারা জানেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী টুকু আমাদের বিরুদ্ধে, আপনাদের এলাকার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা করেছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, অসংখ্য মানুষকে তারা জেলে পুড়িয়েছে, হয়রানি করেছে, মিথ্যাভাবে মামলা দিয়ে আপনাদেরকে দোকানদারি বন্ধ করেছে। আমি এখানে যখন প্রথম নির্বাচনে ইউপি সংসদ দাঁড়ালাম, তখন আমার ভাই আপনার চেয়ারম্যানের পদপ্রার্থী হয়েছিল, মারা গেল কে, হাশেম ভাইকে আমি তখন চিনি না। হাশেম ভাই আমার বাড়িতে গেলেন, উনি বললেন যে ভাই আমি চেয়ারম্যানে দাঁড়িয়েছি, আমার অর্থ করি নাই, আমি আমার পক্ষ থেকে যা কিছু সম্ভব, মহান রব্বুল আলামিনের সাক্ষী, আমি তাকে সহযোগিতা করেছি। তারপর উনি আমাকে বললেন যে আমার একটি ছোট্ট দোকান ছিল, আমি দোকান বিক্রি করে আমাদের বিএনপির এক দোসর, তার হাতে আমি অর্থ দিয়েছি। তারপরেও তাকে জয়লাভ করতে পারিনি। পরবর্তীতে আবার যখন তাকে নির্বাচনে অংশগ্রহণ করলো, আবার তিনি দাঁড়ালেন, তারপরেও একটি কালো বিড়াল কিদের হস্তক্ষেপ জানি না, তাকে নির্বাচিত করে তার মানসিক নির্যাতন করে তাকে নিজেকে মৃত্যুর বুক ঠেলে দিয়েছে। মহান রব্বুল আলামিন তার বিচার করবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুক। আল্লাহ তাআলা আমার হাশেম ভাইকে জান্নাত নসিব করুক। আপনারা তার সাক্ষী, এই পৃথিবীর মানুষ সাক্ষী, এই এলাকার মানুষ সাক্ষী, আল্লাহ সাক্ষী। হাশেম ভাই যতদিন বেঁচে ছিলেন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি মানসিকভাবে যতটুকু পারেছি তাকে আমি সাহায্য করেছি, মন দিয়ে সাহায্য করেছি, প্রাণ দিয়ে সাহায্য করেছি। সে আজকে কবরে গিয়েছে শেষ মুহূর্তে। শেষবারে যখন সে চেয়ারম্যানে দাঁড়ালো, আমি চেয়ারম্যানে দাঁড়ালাম, আমার জানেন যে আমার ইউনিয়নের জনপ্রিয়তা, আমার এলাকার জনসাধারণ লাঠি সোটা নিয়ে বসে পাহারা দিয়েছে। আমার এলাকায় যখন একটা ভোট কেটে গেছে, মানুষের তারা খেয়ে মানুষ চলে গেছে, জনতার চাপের কারণে হতে পারে নাই। হাশেম ভাইও তারপর চেয়ারম্যান হলো, কিন্তু কি অদৃশ্য দৃশ্য যে তাকে শেষ পর্যন্ত কেন্দ্রের থেকে রেজাল্ট নিয়ে গিয়ে উপজেলায় গিয়ে তার নির্বাচনের রেজাল্টটাকে পরিবর্তন করা হলো, উনি হতে পারে নাই। গত এই হায়নার সরকার গত 5ই আগস্ট যখন উনি নির্বাচন পালালেন, দেশ ছেড়ে চলে গেলেন, অত্যাচার করে মানুষকে নির্যাতিত করে হত্যা করে অর্থনীতিকে ভঙ্গ করে যখন উনি দেশ থেকে সমস্ত আওয়ামী লীগকে রেখে উনি নিজে পালিয়ে গেলেন, ঠিক সেই দিন থেকে আমাদের একটি নৈতিক দায়িত্ব। পার্টির মহাসচিব নির্দেশ দিলেন, তারেক সাহেব বলেছেন আজকে আপনি অফিসে বসবেন, অফিস থেকে আমাদের যত খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, যে সমস্ত মামলাগুলার যারা হত্যা করেছে তথ্য সংগ্রহ করবেন, প্রতিটি এজাহারকে ড্রাফট করবেন, এগুলা জেলায় জেলায় পাঠালেন। ওই তারিখের পরের থেকে আমি আমার কেন্দ্রীয় 6 তলায় অফিস, সেই অফিসে বসে আমি সেই সমস্ত তালিকাগুলো তৈরি করে যতটুকু পারি আমার সঙ্গে নিয়ে সর্বপ্রথম তারেক সাহেব নির্দেশ দিলেন যে আমাদের ঈশ্বরদীতে যাদের
ঈশ্বর দিতে টেনে আঘাত করেছিল, সেই আঘাতে কারণে এই স্বৈরাচার হাসিনার সেই নাটকীয় মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাদেরকে সাজা দিয়েছে। এই মামলা প্রথম উঠতে হবে। আরেকটি উনি বললেন যে সাতক্ষীরার হাবিবুর রহমান হাবিবকে মিথ্যা মামলায় যাবজ্জীবন জেল দিয়েছে, আমার জামিন পরে তাদেরকে জামিন হবে। আমি আমার সমন্বয়, এই মামলা তথ্য সমন্বয় ব্যারিস্টার কাউসার কামাল দুইজন অ্যাডভোকেট দিয়ে আমার অফিসে পাঠালেন। প্রথম মামলা এই আমাদের ঈশ্বরদীর এই মামলা, আর তারপরে হলো আপনার মাগুরার সাতক্ষীরা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের বলে আমার জামিন পরে এদের মিথ্যা মামলা হয়েছে। সেই মামলার আমরা তৈরি করে 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আমাদের কাউসার কামালের কাছে দাখিল করলাম। ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা জামিন দিয়েছেন, মুক্তি হয়েছেন, তারা জেল হয়েছে বেরোচ্ছেন, আরো অনেকে বের হচ্ছে। আপনাদের কাছে আমারও সবিনয় অনুরোধ, আমরা কারো প্রতিপক্ষ নয়। আমাদের যারা প্রতিপক্ষ, যারা আমাদের পায়ে কামড় দিয়েছে, আমরা তাদের পায়ে কামড় দিতে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা বিএনপি করেন, যারা বিএনপির মধ্যে যারা বিভেদ সৃষ্টি করেন, তাদেরও আমাদের কাছে অনেক কাগজ সংবাদ আসছে যে রাতের অন্ধকারে 5ই অক্টোবরে যখন পদত্যাগ করলো তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করছেন। এগুলা ঢাকায় বসে আমরা শুনতে পাই। আমাদের কাছে কিছু তথ্য ইতিমধ্যে চলে এসেছে। আপনারা হয়তো জামাতের নেতাদেরও অনেকে তথ্য পেয়েছেন, তাদেরও কাছে পরিণাম কি হয়েছে খবর নিয়ে দেখেন গত 2 দিনে। এই যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের প্রতি থেকে আপনাদের আমার অনুরোধ যে আমাদের অত্যাচার যারা করেছে, যাদেরকে মারধর করেছে, যাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, তাদের পাশে না থেকে, কোনো অত্যাচারী মানুষের পাশে থেকে আপনি নিজেকে নিজের সম্মানটাকে নষ্ট করবেন না, করবেন না, করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা বিএনপির প্রার্থী হিসাবে যাকে প্রার্থী আমাদের দল নমিনেশন দেয় তাকেই হবে। গত 2018 সালে যখন আমাকে তারেক রহমান সাহেব এবং মহাশয় সাহেব বললেন যে নির্বাচিত এলাকা যেহেতু জামাতের প্রার্থী নেই, জামাতের দাঁড়াবে না, আপনাকে এককভাবে প্রার্থী হিসাবে দেওয়া হলো। আমরা 11 জন নমিনেশন তুলেছিলাম। আমাকে ধানের শীষের প্রতীক হিসাবে আমাকে এমপি নমিনেশন প্রার্থী হিসাবে নিয়োগ করেছিলেন। আমি এসে পাবনাতে এসে আমার প্রার্থী পুনরায় দাখিল করলাম। তারপরে আমাদের মাননীয় মহাসচিব ফোন দিলেন যে আপনি তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন। আমি ঢাকায় গেলাম, দেখলাম যে তার 3 দিন আগে আমাদের যে ধানের শীষের প্রার্থী পরে হলো অধ্যাপক আবু সাইদ, তাকে নমিনেশন দেওয়ার জন্য তখনকার যে আমাদের ঐক্যজোট, সেই ঐক্যজোট ডাক্তার কামাল সাহেব সুপারিশ করেছেন। তখন আমাকে নিয়ে যাওয়া হলো, ওনাকে রিকোয়েস্ট করা হলো যে আমাদের সাথিয়া এবং বেড়াতে যে আমরা দিয়েছি এটা আমরা উদ্যোগ করবে না। সদরে আমাদের জামাতের প্রার্থী জেলে আছে এবং আমাদের শিমুল বিশ্বাস সাহেবও জেলে আছে, ওখানে কোনো প্রার্থী নাই, আপনি প্রার্থী পাবনা সদর থেকে দাঁড়ান। অধ্যাপক আবু সাইদ এবং ডক্টর কামাল হোসেন জোরালো ভাবে আপত্তি জানালেন যে না, আমরা ওখানেই দিতে হবে। দলের সিদ্ধান্ত মোতাবেক আমি আমার পদ থেকে আমি প্রত্যাহার করে নিলাম। তারপরে আমরা অধ্যাপক আবু সাইদের সাথে সর্বপ্রথম আমার নারিয়াগোদাই বাজারে প্রায় 3 থেকে 4 হাজার লোক দিয়ে ওনার জনসভা উদ্বোধন করে দিয়ে আমরা প্রচারণা নামলাম। কয়েকদিনের মধ্যেই আমাদের থানার থেকে আমি যখন সোলাবাড়িয়াতে আমি আমার জনসভা করছি অধ্যাপক আবু সাইদ নিয়ে, তখন থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন, ভারপ্রাপ্ত ওসি সাহেব বললেন যে আপনাকে স্যার একটু থানায় আসতে হবে, আপনি জরুরি তলব, আপনি অবশ্যই ওখানে জনসভা শেষ করে আসবেন। আমি বললাম যে আপনি কি অ্যারেস্ট করবেন নাকি? বললেন না, একটু কথা আছে। আমি থানায় গেলাম, যে দেখি থানার মধ্যে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই, তখন মেয়র, সাবেক মেয়র আব্দুল বাতেন এবং অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল সহ আরো যে 2 জন আওয়ামী লীগের নেতা আছে, পাশের রুমে আমাদের বিএনপির একজন নেতা বসে আছেন। আমাকে বলা হলো, ভাই আপনি তো ধানের প্রতীক নিয়ে নির্বাচিত করেছিলেন, পেয়েছিলেন, আপনি কিন্তু প্রত্যাহার করে আপনি অধ্যাপক আবু সাইদের ভোট করে আপনি লাভ কি? আপনি ঢাকায় ফিরে যান, আপনি ওই লোকের সাথে কাজ করেন, আপনার বেনিফিট হবে। আমি বললাম যে আমি বেনিফিটের চিন্তা করি না, আমাকে আপনারা নির্বাচনে ফেল করার জন্য বহু চেষ্টা করেছেন, গত ধানের শীষে পারেন নাই, এই কারণে কি দেখেছেন? আপনি তার সঙ্গে মিলে যান, আপনার কোনো সমস্যা হবে না, আপনি চলাফেরা করবেন, আপনি অধ্যাপক আবু সাইদের পক্ষে আপনি ভোট প্রচারণায় নামবেন না। আমি বললাম আপনার যেরকম নৌকার প্রতি মায়া আছে, আমারও ধানের শীষের প্রতি যেন আমার হৃদয় থাকে।
রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপনি কি আমাকে এই ভয় দেখানোর জন্য পুলিশের সামনে ডেকেছেন? যদি কোনো ওসি সাহেব বলে স্যার আমি যেন আপনাকে ডাকিনি, আমি ওসি সাহেব থেকে জিজ্ঞাসা করি আপনি কি আমাকে এই জন্য ডেকেছেন এই বাতেনকে নিয়ে এখানে? বলে না আমি আপনাকে ডাকিনি। আপনি বাতেনকে বললাম আপনার এত বড় সাহস কোথায় হয়ে যে আপনি থানায় ডেকে আমাকে থ্রেট করেন? ওসি সাহেব যদি মনে করেন আমাকে এখন গ্রেফতার করতে পারেন, এডিশনাল এসপি যদি মনে করেন আমাকে, বলে না আপনি যান, আপনি ডাকছে আর গুয়াহাটি যাচ্ছেন, এখানে আপনাকে ডাকছে, আমরা নিজেরাও জানি না। আমি বের হয়ে এসলাম, বের হয়ে গিয়ে আমি ইয়েতে আপনার বনগ্রামে মিটিং করছেন, আমাকে থানার থেকে ফোন দেওয়া হলো আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, ওগুলো মামলা হোক। আমরা কিছুই জানি না। আমার ইউনিয়নে একটা মামলা হলো, আপনার করমদাতে একটা মামলা হলো, হরিপুরে একটা মামলা হলো, আপনার কাশীনাথপুরে একটি মামলা হলো এবং আতাইকুলাতে একটা মামলা হলো। 6টি মামলার আমি আসামি হলাম। এই 6 মামলার আসামি ঘাড়ে নিয়েই আমরা নির্বাচন করলাম। নির্বাচন শেষ হলো, হাইকোর্টে গিয়ে এই সমস্ত আসামিদের সঙ্গে আমরা জামিন করলাম, তারপরে আসলাম। এইভাবে পরের পর চলতেছে। সর্বশেষ 8 তারিখের পরে সরকারের এই স্বৈরাচার সরকার, জুলুমবাজ সরকার, হত্যাকারী সরকার এবং এই যে অপহরণকারী সরকার, অর্থ লুটকারী সরকার যখন সবাইকে ছেড়ে দেশ ত্যাগ করছে, তারপর থেকে সারা বাংলাদেশে আমাদের তারেক সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব স্টুডিওতে বক্তব্য দিলেন, টিভিতে বক্তব্য দিলেন, ম্যাডাম খালেদা জিয়া বক্তব্য দিলেন, আপনারা সবাই শান্ত থাকুন। তারপরেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিছু কিছু বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরাও ওই সমস্ত দোসরদেরকে বুকের মধ্যে করে রাতের অন্ধকারে বিভিন্ন এলাকার লোকজনকে পার করেছে। এগুলা তথ্য আমাদের এখন হাতে। আমাদেরকে যারা নির্যাতন করেছে তাদেরকে আমরা নির্যাতন করতে চাই না। তারা যদি আমাদের 10 বছর আগে লুট করে থাকে, সে লুটের মামলা হবে, তাদের কিছু ব্যবস্থা হবে। আপনারা আইন হাতে তুলে নেবেন না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং খালেদা জিয়ার দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমানের দল একটি আদর্শ দল, শান্তিপ্রিয় দল। এই দলকে আমরা কোনো সময় কোনো খারাপ পথে কর্মীরা বিচ্যুত হয়ে কিছু বলুক, এটা আমরা চাই না। আপনারা সময় পেলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যারা বিরোধী সংগঠন আছে তাদেরকে বুঝিয়ে দিবেন যে না, আমরা সন্ত্রাসী নয়, আমরা তোমাদেরকে কোনো কিছু করতে চাই না, আমরা আইনের মাধ্যমে হয় সেটাই করব। এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর আগামী নির্বাচনের জন্য আপনারা সবাই ধানের শীষের ভোট দেবেন। যে ধানের শীষের প্রার্থী হবে তার জন্য আমরা এই মাঠে নামবো ইনশাআল্লাহ। কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না এটা সিদ্ধান্ত পার্লামেন্টে বোর্ড আছে, বোর্ডের সিদ্ধান্ত হবে। বোর্ডের সিদ্ধান্ত হয়ে যাকে প্রার্থী করবে, ছাগল বানাক বর্কি বানাক আর আপনার পাগল বানাক আর ভালো লোক বানাক, আমরা তার জন্য ধানের শীষের প্রতীক হিসাবে আমাদের প্রার্থী হবে। সারা বাংলায় কে বলে রে জিয়া নাই, জিয়া তোমায় দেখা যায়। আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। উনি অদূরে বিদেশে চিকিৎসার জন্য যাবে, আমিও ফিরে যাব। আমার ঢাকার থেকে এই গত 2 দিন 2বার টেলিফোন এসেছে আমাদের মেরি ভাই, যিনি যুগ্ম মহাসচিব ছিলেন প্রচার সম্পাদক সালাউদ্দিন ভাই, আপনি নির্বাচনী এলাকায় থাকা প্রয়োজন নাই, মামলার জট অনেক বেশি, তাড়াতাড়ি এসে আপনি এফআইআর গুলো সংশোধন করেন। আমি আবার হয়তো 2-1 দিনে ঢাকায় ফিরে যাব। মাঝে মাঝে হয়তো মাস পর বা 15 দিন পর আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ঐক্য হবে, সবাই নিজের মনকে উজাড় করে দিয়ে নিজেদের মধ্যে বিবাদকে সৃষ্টি করে দিয়ে ঐক্য গড়ে তোলে। তবে হ্যাঁ, তাই না, যারা আপনি আমাদেরকে আওয়ামী লীগের দোষরদের সাথে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করেছে, দলের ক্ষতি করেছে, তাদেরকে নয়, তারা ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা অফিসে কাজ করবেন। এখানে যাকে প্রার্থী হিসাবে তার জন্য মনোনীত করে আমাদের কেন্দ্র থেকে, তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো। পরিশেষে আপনাদেরকে সবাইকে ধৈর্য সহকারে কথা শুনছেন, আপনারা রোদ্রের মধ্যে অপেক্ষা করছেন, আমি আরো অন্যান্য জায়গায় যাব। আপনারা আমাদের বিএনপির জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই আগামী দিনে আপনাদেরকে সফল করে। যে অত্যাচার থেকে 17 বছর ধরে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন,
ঘুম ঘুমের শিকার হয়েছেন, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছেন, তারা এই পাপীদের এই সমস্ত হাত থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্ত করেছে। আগামী দিনে আরো যেন মুক্তের প্রসার বৃদ্ধি পায়, এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এই সেলন্দার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। সেলন্দাবাসীর পক্ষ সবাইকে সেলন্দাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।